যারা আমার সংবিধানকে বিশ্বাস করে না, যারা আমার এই রক্ত দেওয়া বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বিশ্বাস করে না, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। আমরা জানবো আসলে আজকে আদিবাসী সমস্যাটা কোথায়, আদিবাসী হলে কার ক্ষতি হবে, আসলে এই অঞ্চলের আদিবাসী কারা এবং কারা আমাদের বাংলাদেশের এই অঞ্চলটাকে নিয়ে ষড়যন্ত্র করছে, এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে হয়তো আমরা বিশদভাবে আলোচনা করবো। আমরা প্রত্যাশা করবো আমাদের বক্তাগণ আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে এবং বাংলাদেশ নিয়ে যে সকল ষড়যন্ত্র হচ্ছে এবং ভূ রাজনীতিতে যে সকল কান্ট্রি আমাদের বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্রের চর্চা আছে, ওই সকল বিষয় খুঁটিনাটি সম্পর্কে আমাদের মাঝে বিষয়গুলো উপস্থাপন করবেন এবং আমাদেরকে জানাবেন। আপনাদের আজকে আমরা এখানে মিডিয়া ব্যক্তি যারা আছেন আপনাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো যে আপনাদের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের যে তথ্যগুলো সেগুলো যেন প্রত্যক্ষ অঞ্চল পর্যন্ত প্রতিটা মানুষের ঘরে পৌঁছে যায়, সেই উদাত্ত আহ্বান রেখে আজকের প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি। পার্বত্য অঞ্চল নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলা ও পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় এবং স্টুডেন্টস ফর সভারেনিটির বিচ্ছিন্নতাবাদ বিরোধী বয়ানের মূল্যায়ন শীর্ষক মহতী আলোচনা সভা। আমাদের চট্টগ্রাম অঞ্চলের একটি অঞ্চল এই পার্বত্য চট্টগ্রাম। যখন প্রাচীন মধ্যযুগে মুসলমান শাসনের সূত্রপাত হয়, মুসলমানরা এদেশে রাজত্ব করতে শুরু করে, তখনও এই অঞ্চলটি এদেশেরই অঞ্চল ছিল এবং এই মুসলমান অঞ্চল হওয়ার কারণেই আপনারা অতীত ইতিহাস ঘেটে দেখবেন ওখানকার যে যারা এখন নিজেদেরকে আদিবাসী হিসাবে উল্লেখ করছে তারা কিন্তু আদিবাসী নয়, তারা কিন্তু এতদ অঞ্চলে পরবর্তীতে এসেছে বলে এবং মুসলমান আমলে তারা অন্য ধর্মীয় লোক হলেও তারা নিজেদেরকে মুসলমান নামকরণ করেছিল। আপনারা ইতিহাস দেখলে দেখবেন সেই চাকমা রাজা জানবক্স খাঁ, ওটা খাঁ উপাধি নিয়ে তারা এক সময় এতদ অঞ্চলে বসবাস করছিল। তো সুতরাং তারা আদিবাসী কিভাবে হয়? আদিবাসী হলেই বা এটা বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম কিভাবে করে? তারা এই দেশেরই তো নাগরিক, কারণ আদিবাসী হিসাবে আমাদের সংবিধানে কিন্তু তাদের কোনো স্বীকৃতি নেই এবং তারা নিজেরাই নিজেদেরকে এখন আদিবাসী বলছে বা অন্যরা এখানে উস্কানি দিচ্ছে। এটা আসলে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম। আজকে যারা আমরা ঢাকায় বসবাস করি, আমরা কি ঢাকার আদিবাসী? আমরা তো আদিবাসী না। এখন ঢাকাবাসী যদি বলে যে ঢাকার যারা আগের অধিবাসী ছিল তারা ছাড়া এখানে আর কেউ থাকতে পারবে না, তা কি হয়? ওখানে যারা এখন আদিবাসী হিসেবে তারা বলছে এখানে এই এলাকায় আর কেউ থাকতে পারবে না। এটা তো কোনো একটা জাস্টিফিকেশন হলো না, এটা তো কোনো লিগ্যাল কোনো হলো না, এটা সাংবিধানিকভাবে স্বীকৃত কোনো বিষয় নয়। এই বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম কখনো একটা দেশে চলতে পারে না। এইসব কিছু চিন্তা ভাবনা করেই এক সময় সরকার এই ধরনের এই যে দুটো পরিষদ গঠন করা হয়েছিল, একটা হলো আঞ্চলিক পরিষদ আর তিন জেলায় তিনটা পার্বত্য জেলা পরিষদ, এবং এই পার্বত্য জেলা পরিষদ গঠন করে 1989 সালের দিকে প্রথম একটা নির্বাচনের সূত্রপাত হয়েছিল, নির্বাচন করা হয়েছিল। পরবর্তী সময়ে তাদের বিরোধিতার কারণে ওখানে যারা এখন ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, এই নৃগোষ্ঠীর বিরোধিতার কারণে আমরা কোনো আর নির্বাচন করতে পারি নাই। ওই ধরনের নির্বাচন যদি সময় করা যেত তাহলে আজকের এই দুরবস্থা, আজকের এই যে তাদের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম সফল হতো না। তার কারণ ওই আইনগুলোতে বলা হয়েছিল কোন উপজাতি এবং প্রত্যেকটা উপজাতি প্রত্যেকটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এবং বাঙালিদের জন্য আলাদা আলাদা সিস্টেম করে দেওয়া হয়েছিল, মানে প্রতিনিধিত্বের জন্য। তো সুতরাং এই ধরনের একটা প্রতিনিধিত্ব যদি থাকে তাহলে সবাই সম্মিলিতভাবে সুন্দরভাবে ওই এলাকায় বসবাস করতে পারে। সুতরাং আমি আশা করি আগামী এই বর্তমান সরকার আগের সেই আইনের ভিত্তিতে নতুন নির্বাচন দিয়ে এবং প্রত্যেক অধিবাসী ওখানে যারা বসবাস করছে সব অধিবাসীদের জন্য এই ধরনের সমতার ভিত্তিতে এই কার্যক্রম করবে এবং এই নির্বাচন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্যের এখানে ইতি টানছি। আমরা সবাই বাংলাদেশ, এখানে আদিবাসী কিসের? পার্বত্য চট্টগ্রামে কোনো আদিবাসী নাই। এই ইস্যুটা তারা আনে যারা বাংলাদেশকে অচল করতে চায়,
এবং এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত। আমরা এই যে একটা প্রস্তাব দিয়েছে আদিবাসী, সেটাকে কমপ্লিটলি প্রত্যাখ্যান করছি। বাংলাদেশে কোনো আদিবাসী নাই। ফরিদ আক্তারকে বলবো, আপনি এই সমস্ত এনজিও কার্যক্রম বাদ দিয়ে জাতির স্বার্থে যেটা প্রয়োজন, জনগণের স্বার্থে যেটা প্রয়োজন, যেটা বাস্তব, সেইটাকে সামনে আনুন। স্টুডেন্ট ফর সভরেন্টি তারা একটা গ্রেট জব করছে। তারা এই আদিবাসী ইস্যুটা হাজার ইস্যুর ভিতরে যখন মানুষ আলোচনা করছে না, আলোচনা আসছে না, তারা এই আলোচনাটা সামনে এনেছে। সঠিকভাবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে ষড়যন্ত্র চলছে এবং এইটা যাতে প্রতিহত করা যায়, সেই জন্য তারা এই ইস্যুকে সামনে আসছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের যে কোনো প্রোগ্রামে আমরা শরীক হব। এবং এই ধরনের ইউনিটি কনস্টিটিউশন, এই কোনো কথা নাই, কথা নাই, কোনো রিসার্চ নাই, আলোচনা নাই, পর্যালোচনা নাই, জনগণের ফিডব্যাক নাই, আপনি একটা আদিবাসী শব্দ আবার সামনে নিয়ে আসেন। যারা এই আদিবাসী শব্দ সামনে আসে তাদেরকে প্রতিহত করতে হবে, না করে ইন্ডিয়ার পারপাস সার্ভ করার জন্য, ষড়যন্ত্রকারীদের পারপাস সার্ভ করার জন্য এই শব্দটাকে সবসময় সামনে আনে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা 5ই আগস্টের আগে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এবং তার আগে 16 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের দাবিতে বিএনপি সহ অপরাপর নেতৃবৃন্দ জোট দল সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে সেই নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুই একটি কথা বলতে চাই। একটা দেশের কনস্টিটিউশন আছে, সেই সংবিধানকে ভায়োলেট করে মিস্টার সন্তুল আম্মা স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরবর্তীতে আজকে পর্যন্ত যদি পৃথিবীর মধ্যে কোন ফ্যাসিস্ট স্বৈরাচার ডিক্টেটর যদি থাকে, তার মধ্যে সে একজন। এমন কোনো মাস নাই, এমন কোনো দেশ দিন নাই, রাত নাই যে আমার বাংলাদেশে সংবিধানকে যারা লালন করে, ধারণ করে, বিশ্বাস করে এই সার্বভৌমত্বের নাগরিকদেরকে হত্যা করেননি তিনি। ইনক্লুডিং আমার জানা মতে 32,000 আমার বাংলাদেশের নাগরিক নর নারীকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। সে কি আমার দেশের নাগরিক হতে পারে? সে কি নাগরিক হওয়ার যোগ্যতা রাখে? তিনি হুঙ্কার দেন একটা সংবিধানকে ভায়োলেট করে তিনি আলাদা একটি শাসন ব্যবস্থা কায়েম করতে চান। কত বড় স্বৈরাচার, কত বড় ডিক্টেটর, কত বড় গণহত্যাকারী, আমরা তার বিচারের কথা বলি না। আমাদের জাতীয় নেতৃবৃন্দরা কখনো কখনো একটু একটু বলে, কারণ বেশি বললেই ওই পারে মোদী সরকারের পূর্বে যারা ছিলেন, এখন যে মোদী আছেন, তিনারা কষ্ট পাবেন। আর তিনারা কষ্ট পাইলে আমরা ক্ষমতার মসলে যেতে পারবো না। এটা 16 কোটি, 17 কোটি, 18 কোটি, আজকে 19 কোটি মানুষকে জিম্মি করে এই সন্তুলার মা আমার দেশের মা বোনদেরকে হাজার হাজার মায়ের বুক জাজরা জাজরা করেছে। তাকে আমরা নম নম করি। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকের এই আলোচনার টেবিল থেকে আহ্বান করতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে সন্তুলার মাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তার বিচার করতে হবে। সেই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের চাইতেও বড় স্বৈরাচার, বড় খুনি, তার বিচার হতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। কারণ আগামী দিনে বিকাশ যে সরকার আসবে তারা যে করতে পারবেন এটা আশা করা কঠিন। কারণ যে ক্ষমতাসীন, ক্ষমতার লোক, চেয়ার, এগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য তাদের আবার কি করতে হয়, ওই পারের সাথে লিয়াজ করতে হয়। এটা হচ্ছে আমাদের এই স্বাধীন বাংলাদেশের এই জাতীয় নেতৃবৃন্দের চরিত্র। আজকের এই আলোচনা থেকে আবার উল্লেখ করতে চাই, এই
নির্মম স্বৈরাচার পৃথিবীতে আর একজন জন্ম নেবে কিনা সন্দেহ রয়েছে। সন্তু লারমা অবিলম্বে তার সাথে যারা জড়িত আছে জাতীয় রাজনীতিতে, সমাজনীতিতে দেশীয় এবং বিদেশিদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে এবং তালিকা প্রকাশ করতে হবে। এরা কারা? এদের নাম জানতে চাই 19 কোটি জনগণ, যারা আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলে, আমার দেশের মানচিত্রকে নিয়ে ছিনিমিনি খেলে, আমার দেশের এই মাটি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই সন্তুলন, সুতরাং এই সন্তুলনকে অন্তর্বর্তীকালীন সরকার আমাকে যদি 8 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের ব্যবস্থা না করেন, আমরা এই অডিয়েন্সে যারা আছেন এবং যারা বাংলাদেশি জাতীয়তাবাদী গণতন্ত্র বিশ্বাসী, আইনের সুশাসনের বিশ্বাসী, সংবিধানের বিশ্বাসী, তাদেরকে নিয়ে আমরা অচিরে আন্দোলন শুরু করব। এটা আমাদের জন্য একটা জরুরি হয়ে পড়েছে, এই বাংলাদেশের 19 কোটি মানুষের জন্য জরুরি হয়ে পড়েছে। যারা আমার সংবিধানকে বিশ্বাস করে না, যারা আমার এই রক্ত দেওয়া বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বিশ্বাস করে না, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। তাদেরকে গ্রেফতার করে এই পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।